এটাই তো খুব গুরুতর প্রশ্ন, যেটা আমরা উত্তর খোঁজার আজকে চেষ্টা করব। আমি নিজে সাংবাদিক হিসেবে এই বিচারপতি নিয়োগ, বিচারপতিদের নানা ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের রায়, এগুলো পর্যবেক্ষণ করছি প্রায় 4 দশক ধরে। আমার নিজের যেটা মনে হয়েছে সেটা আমি সংক্ষেপে বলি। আমি তো আইনের বিশেষজ্ঞ নই, আইনের বিশেষজ্ঞ শ্রমিক রয়েছেন। আইনের কি বৃহত্তর প্রভাব আমাদের অর্থনীতি সমাজ জীবনে রয়েছে সেটা বলার জন্য অশোকদা রয়েছেন, অশোক সরকার রয়েছেন। আমি একজন সাংবাদিক হিসেবে এটা বলবো, 2014 সালে যখন আইনটা পাশ হয়েছিল, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট, তখন আমি একটা বাংলা কাগজে নিয়মিত সাপ্তাহিক কলাম লিখতাম। আমি আজকে কিছুক্ষণ আগে খুলে দেখছি, আমি এটাকে খুব উদ্বাহু হয়ে সমর্থন জানিয়েছিলাম। ঠিক যেরকম এই আইনটা যেদিন লোকসভায় পেশ হয়েছিল, বিলটা সেদিনই লোকসভায় পাশ হয়ে যায়, পরদিন রাজ্যসভায় পাশ হয়ে যায়, অচিরেই তারপর প্রেসিডেন্টের অ্যাসেন্টও পেয়ে যায়, সম্মতি পেয়ে যায়, আইনে পরিণত হয়ে যায়। যে তার জন্য যে সংবিধান সংশোধন দরকার ছিল সেটাও হয়ে যায়। তখন এমনকি 16টা রাজ্যে ওটা সব পাশ হয়ে গিয়েছিল, তখন সবাই এটাকে সমর্থন করেছিল। আমি একটা ভাবছিলাম যে আজকে যদি এই আইনটা আবার পাশ করা হয় তাহলে কি হবে। আমার দৃঢ় বিশ্বাস আজকে এই আইনটা সংসদে পাশ করানো খুব সমস্যা হবে, আর 16টা রাজ্যে র্যাটিফাই করা তো আমার ধারণা প্রায় অসম্ভব। কারণ গত 10 বছরে ভারতের মানুষ এবং ভারতের রাজনৈতিক দলগুলোতে অভিজ্ঞতা থেকে দেখেছে যে এই আইনটা যে সদুদ্দেশ্য নিয়ে পাশ করা হয়েছিল, সরকারের বিভিন্ন কাজকর্মে সেই স্বচ্ছতা, সেই আইনি সমদৃষ্টিতে সকলকে দেখা, সেই প্রশাসনের এথিক্স থাকার কথা, নৈতিকতা, সেগুলোর চূড়ান্ত অভাব লক্ষ্য করা গিয়েছে। সুতরাং আজকের দিনে এটা পাশ করাতে গেলে কি হবে, আমার গুরুতর সংশয় আছে আমার মনে, যে এভাবে আইনটা আর পাশ করা যাবে কিনা। একটা দুটো ছোট কথা বলে শেষ করব আমার প্রথম প্রাথমিক বক্তব্য। এক হচ্ছে, এইবার যিনি আইনটা নিয়ে সব থেকে বেশি উদ্যোগী হয়েছেন আইনটা প্রণয়ন করা, আবার ফিরিয়ে আনার জন্য, বা এই ধরনের কোনো আইন ফিরিয়ে আনার জন্য, আমাদের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি উপরাষ্ট্রপতি হয়ে তার প্রথম বক্তব্যে রাজ্যসভায় বলেছিলেন ওটা, ওই আইনটাকে ফিরিয়ে দেওয়া, ওই আইনটাকে প্রত্যাখ্যান করা সুপ্রিম কোর্টে বড় ভুল হয়েছিল। সেই জগদীপ ধনখড়ের নিজের রেকর্ড কি, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সমস্ত বিরোধীদের সাসপেন্ড করে দেওয়া, নিজে দীর্ঘ বক্তৃতা দেওয়া অন্যদের কথা বলতে না দিয়ে। সুতরাং ইন্টেন্ট নিয়ে বড় সংশয় আছে। আর দ্বিতীয় একটা প্রশ্ন আছে অন্যদিক থেকেও, যে ব্যবস্থা চলছে কলেজিয়াম ব্যবস্থা, এটা নিয়ে তো অনেক প্রশ্ন আছেই। শ্রমিক এটা নিয়ে অনেক ভালো বলতে পারবেন আমার থেকে। আমার শুধু মনে পড়ছে 10 বছর আগে ওই সুপ্রিম কোর্টের যে 5 বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতির নেতৃত্বে এই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আইনকে বাতিল করেছিল, তার মধ্যে একটা কিন্তু ডিসেন্টিং জাজমেন্ট ছিল, জাস্টিস চেলবেশ্বর। সেখানে কিন্তু তিনি যে কথাটা বলেছিলেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন যে ওইটা থাকা উচিত, ওই ওরম আইন থাকা উচিত। তার কারণ হচ্ছে, ইংরেজিতে যে বলেছেন সেটা কোট করছি, it will act as a check on unwholesome trade-offs within the collegium and incestuous accommodations between judicial and executive branches. আমরা তো কথায় কথায় রাজনীতিতে পরিবারবাদের কথা বলি। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিচারপতিদের যদি টিকুজি দেখা যায়, সেখানে পরিবারবাদ কিছু কম নেই। এর আগের একজন প্রধান বিচারপতি, তিনি ছিলেন আগের প্রধান বিচারপতির ছেলে, এখনকার দিনের প্রধান বিচারপতি তিনি একজন উল্লেখযোগ্য সুপ্রিম কোর্টের বিচারপতির ভাইপো। সুতরাং কলেজিয়াম সিস্টেম যে সব থেকে সব সমস্যার সমাধান করে দিয়েছে বা দিতে পারে তা নয়। আমি বলবো আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি, যেখানে সমাধানটা কি জানি না, দুদিকেই প্রবল সমস্যা আছে, এটুকু আমরা নিশ্চিত। আমি প্রথমেই একটা কথা জানাই যে আমরা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন যে কেসটা সুপ্রিম কোর্টে এসেছিল, আমরা আইনের ভাষায় বলি এটা 4th জাজেস কেস। তার মানে তার আগে 3টে আরো জাজেস অ্যাপয়েন্টমেন্ট কেস হয়েছে, ঠিক আছে? তো আমাদের মনে হয় যে 4 নম্বর কেসটাকে আগের 3টের পার্সপেক্টিভে দেখা দরকার, তাহলে ইন আইসোলেশন দেখলে আমরা একটু ব্যাপারটাকে গুলিয়ে ফেলি। এখন দেখুন, আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানে 124 নম্বর ধারা যেখানে বলে যে সুপ্রিম কোর্ট জাজদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে।
তো সেখানে পরিষ্কার বলা আছে এবং কনস্টিটিউশনের প্রথম দিন থেকে বলা আছে যে দ্য জাজেস টু দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড এনি আদার জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। তো কথাটা কিন্তু কনসালটেশন। এবার আমরা জানি, আমরা অর্ডিনারি ইংরেজি ভাষায় কনসালটেশন মানে কি একটা মিটিং, একটা ডিসকাশন, একটা মোটামুটি ভাবে একটা আলোচনার বেসিসে একটা অ্যাপয়েন্টমেন্ট। তো এখন কি দেখা যাচ্ছে যে আমরা প্রায় ধরুন স্বাধীনতার পর থেকে 70-এর দশকের শেষ অবধি মোটামুটি ভাবে এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমরা জানি খুব ফেমাসলি যে ইন্দিরা গান্ধীর সময় বলা হতো কমিটেড জুডিশিয়ারি অ্যাপয়েন্ট করতে হবে, কারণ যারা ইন্দিরা গান্ধীর মানে রাজনৈতিক কজগুলোকে আপহোল্ড করবেন। কিন্তু আপনারা দেখবেন যে সেই সময় কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এমন অনেক জাজ এসেছেন যারা কিন্তু ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন, এবং এগুলো কিন্তু সবই যে ইন্দিরা গান্ধীর ফেভারে গেছে তা কিন্তু নয়। মানে আপনি জাস্টিস কৃষ্ণায়ারি বলুন, জাস্টিস খান্নাই বলুন বা এদের কথাই বলুন, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু মানে তারা নিজেরা দিকপাল জাজ। এবার আমরা এই কনসালটেশন মানে যে সেখানে এক্সিকিউটিভ প্রাইমেসি থাকবে, এই জায়গাটাকে কিন্তু আমরা ফার্স্ট জাজেস কেস, যেটা 1979-80 হয়েছিল, সেখানে আমরা মেনে নিয়েছিলাম। আমরা শুধু বলছিলাম এই কনসালটেশনটা যেন একটা এফেক্টিভ কনসালটেশন হয়। এমন নয় যে দুজন মিটিং করলো, চিফ জাস্টিস একটা লিস্ট দিলেন, প্রেসিডেন্সিয়াল লিস্টটা ডাস্টবিনে ফেলে দিয়ে নিজে যাকে অ্যাপয়েন্ট করবেন বলে করলেন তাকে করলেন। তো এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু কনস্টিটিউশনের ধারা অনুযায়ী ইন্টারপ্রিটেশনটা এসেছিল। 1993 সালে এলো সেকেন্ড জাজেস কেস। এই সেকেন্ড জাজেস কেসে সুপ্রিম কোর্ট বলল না, কনসালটেশন মানে হচ্ছে যে এই কনসালটেশনটা হতে হবে বিটুইন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য চিফ জাস্টিস সিটিং ইন কলেজিয়াম। তো এই কলেজিয়ামটা একটু ইনফর্মাল কনসেপ্ট ছিল এর আগে, কিন্তু সেকেন্ড জাজেস কেস অনওয়ার্ডস এই কলেজিয়ামটাকে একটা ফর্মাল আকার দেওয়া হয়। তো এই কলেজিয়ামটাকে সেকেন্ড জাজেস কেসে বলা হলো যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মানে যিনি চিফ জাস্টিস তিনি প্লাস দুজন সিনিয়র মোস্ট সুপ্রিম কোর্ট জাজ প্লাস একটা কম্পোজিশন কলেজিয়ামের করা হয়। থার্ড জাজেস কেস এলো 1999 সালে, তখন বলা হলো না মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্লাস 4 জন জাজ। তো এই হলো কলেজিয়ামের উৎপত্তি। এখন এই কলেজিয়ামের সুদীপ্তবাবু যেটা বললেন যে অনেক ক্ষেত্রেই অনেক ক্রিটিসিজম এসছে এই কলেজিয়ামের, যে সেখানে অনেক স্বজন পোষণ হয়েছে। আমরা দেখেছি গতকাল পার্লামেন্টে আমাদের বর্তমান আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বলেছেন যে আমরা এই কলেজিয়ামের অ্যাপয়েন্টমেন্টের ফলে দেখতে পাচ্ছি যে বর্তমান সুপ্রিম কোর্টে বা বর্তমান সমস্ত হাইকোর্ট মিলিয়ে 78% জাজ হচ্ছেন আপার কাস্ট। তো একটাই হোমোজেনাইজেশনের ব্যাপারটা কিন্তু প্রচন্ডভাবে এই কলেজিয়ামের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। যে দেখবেন সমস্ত জজেরাই কিন্তু কাছাকাছি তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কাছাকাছি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকেই প্রায়, এটা সুদীপ্ত বললেন যে কোনো বড় ফ্যামিলি থেকে এসেছেন, যাদের একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, যে কেউ সুপ্রিম কোর্ট জাজের ছেলে, কেউ কারো কোনো সুপ্রিম কোর্ট জাজের ভাইপো ইত্যাদি। তো এবার আমাদের নরেন্দ্র মোদী আসার পর কি হলো না, 2014 সালে এই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশনের বিলটা এলো। এই বিলটা কিন্তু সত্যি কথা বলতে কি নরেন্দ্র মোদীর যে কৃতিত্ব আমি বলবো না, কারণ এর আগে ইউপিএর সময়ও একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশনের কথা হয়েছিল। ইনফ্যাক্ট তারও আগে ইউনাইটেড ফ্রন্ট সরকারের সময়ও একটা এরকম ন্যাশনাল জুডিশিয়াল কমিশনের কথা হয়েছে। তো যাই হোক, নরেন্দ্র মোদীর ব্যাপারটা হচ্ছে উনি জিনিসটা করে দেখান, মানে ওই একটু গো গেটার টাইপের মানুষ, তো উনি ব্যাপারটাকে করে দিলেন, একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করলেন এবং সঙ্গে একটা আইন আনলেন। তো এই যে এনজেএসি এর যে কম্পোজিশনটা ছিল, এই কম্পোজিশনটা খুব ইন্টারেস্টিং। যে এই যে বডিটা হবে এনজেএসি, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন, এটা কলেজিয়ামের মতন যে শুধুমাত্র সুপ্রিম কোর্ট জজেদের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা নয়। এখানে কে থাকবে? এখানে থাকবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন, এখানে দেশের ল মিনিস্টার চিফ জাস্টিস এবং দুজন সিনিয়র সুপ্রিম কোর্ট জাজ থাকবেন, 3 জন, জুডিশিয়ারি থেকে 3 জন, দেশের আইনমন্ত্রী থাকবেন 4 নম্বর, এবং 2 জন এমিনেন্ট পার্সন থাকবেন যাদেরকে সিলেক্ট করবে একটা বডি which will consist of the প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং লিডার অফ অপোজিশন অফ দ্য লোকসভা। এইভাবে এই একটা মানে বলা হলো যে এটা একটা রিপ্রেজেন্টেটিভ বডি হবে, যারা ঠিক করবে যে কে সুপ্রিম কোর্ট জাজ হবেন, কে হাইকোর্ট।
তো এখানে আরো অনেক কিছু ছিল, একটা ডাবল ভিটোর ব্যাপার ছিল, ইত্যাদি ইত্যাদি আরো কিছু ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এটা যখন এই মামলাটা এলো, সুপ্রিম কোর্ট বলল যে না, এটা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের বিরুদ্ধে যাচ্ছে, এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইট ইজ এ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের মূল ভিত্তির একটা অংশ হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। তো এতদিন অন্তত ধরুন 1993 সাল থেকে যে এক্সক্লুসিভলি এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা জুডিশিয়ারি করে এসেছে, কলেজিয়াম করে এসেছে। সেই মুহূর্তে এখানে কলেজিয়ামের বাইরের কারা ঢুকছেন, কিছু অ্যাক্টিভ মানে রাজনৈতিক ঢুকছেন, বা দুজন এমিনেন্ট পার্সন ঢুকছেন যার ইলেকশনেও রাজনৈতিকদের কোনো ভূমিকা থাকছে, এখানে সেই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স বা জুডিশিয়াল এক্সক্লুসিভিটিটা ব্যাহত হচ্ছে, এবং এটা হচ্ছে সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। এটা ইট গোস এগেইনস্ট দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, এবং এই কারণে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং এনজেএসি অ্যাক্ট এই দুটোকে স্ট্রাইক ডাউন করা। তো এটা আমার প্রাথমিক প্রতিক্রিয়া, যদিও আমার এই জাজমেন্ট নিয়ে কিছু বলার আছে, এবং আমি কিঞ্চিত জাস্টিস চেলামেশ্বরের মতের সঙ্গে একমত এখানে। এবং সুদীপ্ত যেটা বলছেন যে উনি উদ্বাহু প্রশংসা করেছিলেন, আমি জানি এনজেএসি এর অনেক ত্রুটি আছে, কিন্তু এনজেএসি কনসেপ্টটা আজকে আমাকে যদি কেউ খুব মানে অবজেক্টিভলি বিচার করতে বলে, আমি বলবো কলেজিয়াম যেদিকে চলেছে বা কলেজিয়ামের যা আমরা গতি প্রকৃতি দেখতে পেয়েছি, এনজেএসি কে একটা সুযোগ দেওয়া যেতে পারত, যেটা আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট একটু ওভার প্রোটেক্টিভ হয়ে গেছে অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্স, সেটা না হলেও চলবে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, শ্রমিক যা বললেন তার জেটটা নেই, ওই শ্রমিক যে ডাবল ভেটের কথা বললেন ওটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই কমিটিটা তো 6 জনের কমিটি ছিল, 6 জনের কমিটিটা অদ্ভুত কমিটি। সাধারণত এ ধরনের কমিটি 3, 5, 7 বিজোড় সংখ্যক লোকের হয়, যাতে কোনো না কোনো একটা মেজরিটি হয়। 3 জন 1 জন হবে, অথবা 3-0 হবে 3 জনের কমিটি হলে। কিন্তু 6 জনের কমিটিটা অদ্ভুত কমিটি, 3 ভাবে ভাগ হয়ে যেতে পারে। তাহলে কিভাবে নিয়োগটা হবে? সেখানে ডাবল ভেটো প্রভিশনটা ছিল যে 2 জন যদি বাদ সাধেন, 6 জনের কমিটি, 3 জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আরো 2 জন বিচারপতি, দেশের আইনমন্ত্রী, আর 2 জন এমিনেন্ট পার্সন, যাদের ঠিক সংজ্ঞা দেওয়া নেই, যেটা শ্রমিক বললেন, যাদের ঠিক করবেন দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দল নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ সেই কমিটিতেও কিন্তু রাজনৈতিক নেতারা হচ্ছেন 2:1 মেজরিটি। এখন এই 6 জনের কমিটিতে 2 জন যদি বাদ সাধেন, তাহলে কিন্তু কোনো একজনের বিচারপতি হওয়া হবে না। এই প্রভিশনটা কিন্তু যারা আইনের দিক থেকে মনে করা হয়েছিল এটা যত না ভালো বিচারপতি নিয়োগ হবে, তার থেকে পরে আমি কথাবার্তা বলে বুঝেছি বিভিন্ন প্রবীণ আইনজীবীদের সঙ্গে, কোনো ব্যক্তির বিচারপতি হিসেবে নিয়োগ হওয়া বন্ধ করার একটা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারত। সেইটা কিন্তু একটা খুব কঠিন সমস্যার জায়গা, এবং সেটা কিন্তু একেবারেই অ্যাড্রেস করা হয়নি। 6 জনের কমিটি, তার মধ্যে 2 জন আপত্তি করলে কারো কোনোদিন হতে পারবেন না, এইটা খুব সাংঘাতিক জায়গা ছিল। এটা জাস্ট একটু ব্যাখ্যা করে দিলাম সব দর্শকদের জন্য। শ্রমিক খুব ভালো করে জানেন এটা একটা বড় সমস্যার জায়গা ছিল। সফি।